কিছুদিন আগের দেউলিয়া শ্রীলঙ্কা গত 1 জুলাই বিশ্ব ব্যাংকের দেওয়া উচ্চ মধ্য আয়ের দেশের মর্যাদা ফিরে পেয়েছে। অথচ 2022 সালে শ্রীলঙ্কায় মানুষ জ্বালানি তেলের জন্য দিনের পর দিন লাইনে দাঁড়ায় থাকতো। হাসপাতালে ওষুধ ছিল না, দিনে বিদ্যুৎ থাকতো মাত্র কয়েক ঘন্টা, মূল্যস্ফীতি ছিল প্রায় 70% মতো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $7.6 বিলিয়ন থেকে কমে প্রায় $50 মিলিয়ন নেমে গিয়েছিল, মানে পতন ঘটেছিল প্রায় 99%। আর সে সময় শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল প্রায় $51 বিলিয়ন, কিন্তু সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা তাদের ছিল না। ফলে 2022 সালের এপ্রিল মাসে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে ঋণ পরিশোধে খেলাপি ঘোষণা করে, যেটা 1948 সালে স্বাধীন হওয়া এই দেশটির জন্য প্রথমবারের মতো ঘটনা। আর এই অর্থনৈতিক সংকটের সাথে যুক্ত হয় অন্যান্য আরো নানান সমস্যা, যেটা দেশে একটা বিশাল গণ আন্দোলনের সূচনা ঘটায়, যেই আন্দোলনে শ্রীলঙ্কার সরকার পতন ঘটে যায়। আর সরকার পতন হওয়া অর্থনৈতিকভাবে খাদের কিনারায় থাকা সেই দেশটি মাত্র কয়েক বছরের ব্যবধানে 2026 সালের 1 জুলাই বিশ্ব ব্যাংকের তালিকায় উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেয়েছে। 3 বছর আগে যে দেশের মানুষ 1 কেজি চিনি একসাথে কিনতে পারতো না, তাদের মাথাপিছু আয় এখন $5000 পেরিয়ে গেছে। মাত্র 3 বছরের মধ্যেই দেউলিয়া অবস্থা থেকে উঠে দাঁড়ানোর এই গল্পটাকে বিশ্ব ব্যাংক নিজেই বলতেছে রেজিলিয়েন্সের চিহ্ন হিসেবে। আর উল্টো দিকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ঠিকঠাক হচ্ছে না বলে IMF তাদের ঋণের কিস্তি আটকে দিয়েছে। পুরো অর্থনৈতিক অগ্রগতির কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো আমাদের হাতে নাই। কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এবং অর্থনৈতিক কাজের ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও আমাদের মাথাপিছু আয় এখনো $3000 আশেপাশে। উচ্চ মধ্য আয়ের দেশে যেতে আরো $1600 বাকি। যাই হোক, আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব যে শ্রীলঙ্কা ঠিক কোন কোন কৌশলে ঘুরে দাঁড়ালো, কিভাবে ঘুরে দাঁড়ালো, আর বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জগুলো কোথায় আর সুযোগগুলো বা কি কি। তো চলেন শুরু করি। আর হ্যাঁ, খেয়াল করে দেখেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে ছোট্ট করে একটু জেনে আসি যে ঠিক কি কি কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছিল। দেখেন, শ্রীলঙ্কার সংকটের শুরু কিন্তু হঠাৎ করেই হয় নাই। কয়েকটা কারণ একসাথে জমা হয়ে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথম ধাক্কাটা আসে 2019 সালে। সে বছর ইস্টার সানডেতে শ্রীলঙ্কার একাধিক গির্জা এবং হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। দেখেন, শ্রীলঙ্কা কিন্তু পর্যটন নির্ভর অর্থনীতির দেশ, ফলে সারা বছরই শ্রীলঙ্কায় বিদেশি পর্যটক থাকে। আর সেই হামলায় বিদেশি পর্যটক সহ প্রায় 269 জন নিহত হয়, যেটা দেশে বিদেশে শ্রীলঙ্কার সুনাম নষ্ট করে এবং পর্যটক আসা প্রায় বন্ধ হয়ে যায়। আর এটাই শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রথম ধাক্কা, যেটা শ্রীলঙ্কার প্রধানতম অর্থনৈতিক খাত পর্যটন শিল্পকে একেবারে বসিয়ে দিয়েছিল। আবার ওই একই বছর নির্বাচনে গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসেই তিনি বিশাল কর ছাড়ের ঘোষণা করেন। ভ্যাট 15% থেকে কমিয়ে 8% করা হয়, আয়কর হ্রাস করা হয়, দেশের কর জিডিপি অনুপাত 12% থেকে কমিয়ে 8.2% নামিয়ে আনা হয়। ফলে সরকারের আয় কমে যায়। মানে একদিকে পর্যটন শিল্পে আঘাত আর অন্যদিকে সরকারের কর রাজস্ব কমে যাওয়া, এই দুইটা মিলে সরকারের আয় ভয়াবহ লেভেলের নিচে নামতে থাকে। আর এমন ভঙ্গুর অবস্থার মধ্যেই 2020 সালে আসে কোভিড মহামারী। কোভিডের সময় পুরো বিশ্ব পর্যটনটাই বন্ধ হয়ে যায়। আর সে সময় শ্রীলঙ্কার পর্যটনও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সেই সাথে প্রবাসে থাকা শ্রীলঙ্কানদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও অনেক বেশি কমে যায় এই কোভিডের কারণে। মানে একদিকে পর্যটন বন্ধ, অন্যদিকে কর কমানোর ফলে সরকারের আয় কমে যাওয়া, আর আরেকদিকে কোভিডের কারণে প্রবাসী আয়টাও কমে যায়। ফলে শ্রীলঙ্কার অর্থনীতি ব্যাপকভাবে খাদের দিকে যেতে থাকে। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, বরং যেই সিদ্ধান্ত তারা নেয় সেইটা আরো উল্টো কাজ করে। কারণ ওই একই সময়ে রাজাপাকসে সরকার দেশে জৈব কৃষির সম্প্রসারণের লক্ষ্যে হঠাৎ করেই রাসায়নিক সারের আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। ফলে দীর্ঘদিন রাসায়নিক সারে অভ্যস্ত কৃষকরা জৈব কৃষিতে মানিয়ে নিতে না পারায় কৃষিতেও একটা বড় আঘাত চলে আসে। ফসল উৎপাদন 40 থেকে 50% পর্যন্ত কমে যায়। শ্রীলঙ্কার অর্থনীতির আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ কিন্তু চা রপ্তানি। আর এই সিদ্ধান্তের ফলে সেই চায়ের উৎপাদনও তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানে চারদিক থেকে সমস্যাগুলো একবারে চলে আসে। আর এসবের সাথে আরেকটা বড় সমস্যা ছিল ঋণের বোঝা। হাম্বানটোটা বন্দর এবং মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অলাভজনক মেগা প্রকল্পে চীনের কাছ থেকে ভারী শর্তে ঋণ নেওয়া হয়েছিল। আর সেই ঋণ পরিশোধ করতে না পেরে হাম্বানটোটা বন্দরটা শেষ পর্যন্ত 99 বছরের জন্য কিন্তু চীনের কাছে লিজ দিয়ে দিতে হয়। মানে একদিকে অর্থ আয়ের সকল সেক্টর ক্ষতিগ্রস্ত হওয়া, আর অন্যদিকে মাথার উপরে বিশাল ঋণের চাপ, এই দুইটায় মিলে শ্রীলঙ্কাকে একেবারে পথে বসিয়ে দেয়। ফলে 2022 সালে তাদের জিডিপি 7.8% সংকুচিত হয়, মুদ্রার মান 80% কমে যায়,
চরম দারিদ্রতা বেড়ে 4 গুণ হয়ে যায়। 2,20,00,000 মানুষের দেশের 3/4 পরিবার খাদ্য গ্রহণ কমিয়ে দিতে বাধ্য হয়। অর্থের অভাবে 1 কেজি চিনি কয়েকটি পরিবার মিলে ক্রয় করার মতো একটা অবস্থায় চলে যায়। পাম্পে তেল সংকট দেখা দেয়। শ্রীলঙ্কাকে তখন ডাকা হয় দেউলিয়া রাষ্ট্র হিসেবে। আর জনগণ এই অবস্থার জন্য মূলত সরকারকে দায়ী করে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করে সেই সরকারের পতন ঘটিয়ে দেয়। অনেকেই ভেবেছিল যে এত বাজে অবস্থা থেকে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়াতে বেশ সময় লেগে যাবে এবং আগের অবস্থায় শ্রীলঙ্কা আর যেতে পারবে কিনা সেইটা নিয়েও অনেকে প্রশ্ন উত্থাপন করেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী শ্রীলঙ্কার সরকার সমস্যাগুলোকে বেশ ভালোভাবে অ্যাড্রেস করে এবং সংস্কার কাজ শুরু করে দেয়। বিশেষ করে ব্যাংকিং খাতে আমূল পরিবর্তন নিয়ে এসে দেশের অর্থনীতির চেহারা অল্প দিনের মধ্যেই পাল্টে দেওয়া শুরু করে। তো কোন কোন কৌশলে মূলত ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা, চলুন সেই ব্যাপারগুলো একটি একটি করে বোঝার চেষ্টা করি। প্রথম কৌশল, IMF এর পরামর্শ এবং শর্ত মেনে আগানো। দেখেন, সংকট বড় হওয়া সত্ত্বেও রাজাপাকসের সরকার কিন্তু IMF এর কাছে যেতে চান নাই, কারণ IMF সাহায্য দেয় কঠিন শর্তের বিনিময়ে, যেমন কর বাড়াও, ভর্তুকি কমাও, সরকারি খরচ ছাঁটাই করো ইত্যাদি। আর এই শর্তগুলো মানলে জনগণ কষ্ট পাবে, আর জনগণ কষ্ট পেলে ভোট কমে যাবে। তাই গোতাবায় রাজাপাকসে তার রাজনীতির কথা ভেবে এই পথে যান নাই, ফলে সংকট আরো গভীর হয়েছে। আর সরকার পতনের পর নতুন প্রশাসন প্রথম যেটা করে, তারা IMF এর কাছে ছুটে যায়। 2023 সালের মার্চে শ্রীলঙ্কা IMF এর সাথে প্রায় $3 বিলিয়ন এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি চুক্তি করে। এই চুক্তির শর্ত ছিল কর আয় বাড়াতে হবে, জ্বালানির দাম বাজার মূল্যে আনতে হবে, কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করতে হবে, দুর্নীতি দমনে কাঠামোগত সংস্কার করতে হবে। আর শ্রীলঙ্কা এই শর্তগুলো মেনেছে এবং ধারাবাহিকভাবে প্রতিটা IMF রিভিউয়ে পাশ করেছে। বিশেষ করে 2026 সালের মে মাসে পঞ্চম এবং ষষ্ঠ রিভিউ একসাথে সম্পন্ন হয়েছে, যেটা একটা বিরল অর্জন। আর বাংলাদেশও কিন্তু সংকটের সময় IMF এর কাছে গিয়েছিল এবং $4.7 বিলিয়ন ঋণ পেয়েছে, কিন্তু শর্ত বাস্তবায়নে ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই রিভিউ পাশ করতে অনেকবার সময় বাড়াতে হয়েছে আমাদের। মানে শ্রীলঙ্কা শর্ত মেনেছে আর বাংলাদেশ মানতে গিয়ে হুচট খাচ্ছে। কৌশল 2, কর আয় বিপুল পরিমাণে বাড়ানো। এইটাই সবচেয়ে বড় পরিবর্তন এবং সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। রাজাপাকসে সরকার ক্ষমতায় এসে 2019 সালে ভ্যাট 15% থেকে 8% নামিয়ে দিয়েছিলেন, আয়কর কমিয়ে দিয়েছিলেন। এতে সরকারের আয় কমে যায় কিন্তু ব্যয় কিন্তু কমে না, ফলে ঘাটতি ব্যাপক পরিমাণে বেড়ে যায়। আর সংকটের পর শ্রীলঙ্কা ঠিক উল্টো কাজ করেছে। 2022 সালের জুন মাসে ভ্যাট 8% থেকে 12% করা হয়েছে, সেপ্টেম্বরে সেটা 15% করা হয়েছে এবং 2024 সালের জানুয়ারিতে সেটা আবার বৃদ্ধি করে 18% উন্নীত করা হয়। অর্থাৎ 2 বছরে ভ্যাটের হার দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। শুধু ভ্যাটই না, কর্পোরেট আয়কর 24% থেকে বাড়িয়ে 30% করা হয়। ব্যক্তিগত আয়কর সর্বোচ্চ হার 36% উন্নীত করা হয়। জুয়া এবং মদের খাতে কর 40% থেকে 45% করা হয়। ডিজিটাল সেবায় ভ্যাট আরোপ করা হয় 18%-এর মতো। এর ফলাফল কি দাঁড়ায়? ফলাফলে সরকারের কর জিডিপির অনুপাত 8.2% থেকে বেড়ে 13.5% পৌঁছে যায়। শুধু 2023 সালের প্রথম 9 মাসে আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়ে যায় প্রায় 51%। দেখেন, শুনতে সহজ মনে হইলেও এটা কিন্তু এতটাও সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। এর ফলে কিন্তু মানুষ কষ্ট পেয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কর বেড়ে গেছে, কিন্তু সরকারের আয় না বাড়ালে যে আসলে ঋণ পরিশোধ করা যাবে না, জনসেবা করা সম্ভব হবে না, এইটা শ্রীলঙ্কা ভালো করে বুঝেছে এবং যার ফলে শ্রীলঙ্কা কষ্ট করে হলেও এইটা বাস্তবায়ন করেছে। কৌশল 3, ঋণ পুনর্গঠন। শ্রীলঙ্কার $51 বিলিয়ন ঋণ পরিশোধ করা আসলে অসম্ভব ছিল, তাই তারা ঋণদাতাদের সাথে বসে পুরো ঋণ কাঠামোটা নতুন করে সাজিয়েছে। ঋণদাতারা শ্রীলঙ্কার পরিস্থিতি বিবেচনা করে $3 বিলিয়ন ঋণ সরাসরি মৌকুফ করে দেয় এবং আরও প্রায় $25 বিলিয়ন ঋণ পরবর্তী 20 বছরে কম সুদে পরিশোধের সুযোগ দেয়। এই একটা পদক্ষেপে আগামী 1 দশকে জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ অর্ধেকে নেমে আসে। তো এই ক্ষেত্রে সবচেয়ে উদ্ভাবনী পদক্ষেপটা ছিল গভর্নেন্স লিঙ্কড বন্ড, যেটা বিশ্বে প্রথম। মূলত এইটা একটা শর্তযুক্ত পুরস্কার ব্যবস্থা। মানে IMF শ্রীলঙ্কাকে যেই পরিমাণ ঋণ দিয়েছে সেই ঋণের বন্ডে শর্ত আছে যে শ্রীলঙ্কা যদি সুশাসনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা যেমন দুর্নীতি দমন, সরকারি ব্যয়ের স্বচ্ছতা ইত্যাদি পূরণ করে থাকে, তাহলে ঋণের সুদ আরো কমানো হবে। অর্থাৎ ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যাবে।
আর শ্রীলঙ্কা সেই পুরস্কারের পথে এগিয়ে যাচ্ছে, মানে দুর্নীতি তারা কমিয়েছে, ফলে ঋণের চাপ আগের চাইতে আরো কমে গেছে। কৌশল 4, মূল্যস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণ করা। দেখেন 2022 সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল 69.8%, যেটা 2023 সালের শেষে নেমে 4% চলে আসে। মানে 15 মাসের মধ্যে মূল্যস্ফীতি প্রায় 66 পয়েন্ট কমানো হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? 3টা কাজ একসাথে করা হয়েছে। প্রথমত 2023 সালে ব্যাংক অফ শ্রীলঙ্কা অ্যাক্ট পাশ করে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়। দ্বিতীয়ত সরকারকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়, মানে টাকা ছাপিয়ে সরকার চালানোর ব্যাপারটা বন্ধ করা হয়। তৃতীয়ত সুদের হার বাড়িয়ে 30% কাছে নেওয়া হয়, যাতে বাজারে অতিরিক্ত টাকার প্রবাহটা কমে যায়। পরে অবশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে ধীরে ধীরে এই সুদের হারটা কমিয়ে 8% আনা হয়েছিল। মানে বুঝতেই পারতেছেন যে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি কমানোর জন্য শ্রীলঙ্কার যে কেন্দ্রীয় ব্যাংক, এইটাকে প্রথমে স্বাধীন করে দেওয়া হয়। এরপর তারা একের পর এক দুর্দান্ত সব সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত শ্রীলঙ্কার মূল্যস্ফীতিকে মারাত্মক পরিমাণে কিন্তু কমিয়ে নিয়ে আসে। আর বাংলাদেশে কি হয়েছে? অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল যে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হবে না, কিন্তু 4 মাসের মধ্যেই দুর্বল ব্যাংক বাঁচাতে প্রায় 22,500 কোটি টাকা আমাদেরকে ছাপাতে হয়েছে। আর বিএনপি সরকারও টাকা ছাপিয়ে সংকট সামলানোর চেষ্টা করে যাচ্ছে, ফলে আমাদের মুদ্রাস্ফীতি কমছে না। শ্রীলঙ্কা যেটা আইন করে নিষিদ্ধ করতে পেরেছে, বাংলাদেশ সেটা এখনো করতে পারে নাই। পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। কৌশল 5, পর্যটন এবং রেমিটেন্স ফিরিয়ে আনা। শ্রীলঙ্কার অর্থনীতির দুইটা বড় স্তম্ভ এই পর্যটন এবং প্রবাসী আয়। সংকটের সময় এই দুইটাই কিন্তু ধসে পড়েছিল, আর সংকট কাটার পর তারা এমন কিছু করেছে যেটা পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি করেছে। 2024 সালে প্রায় 22 লাখ পর্যটক নতুন করে শ্রীলঙ্কায় ঘুরতে এসেছে। সরকার এই ক্ষেত্রে ভিসা সহজ করেছে, বিমানবন্দরের আধুনিকায়ন করেছে এবং আন্তর্জাতিক প্রচারটাকে বাড়িয়েছে, ফলে পর্যটন আরো বেশি বাড়ার সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আবার রেমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু বড় একটা পরিবর্তন হয়েছে। যেমন সংকটের সময় প্রবাসী শ্রমিকরা অনানুষ্ঠানিক চ্যানেলে, মানে হুন্ডিতে টাকা পাঠাচ্ছিলেন, কারণ সরকারি বিনিময় হার বাজার মূল্যের চাইতে অনেক কম ছিল। পরে সরকার এই বিনিময় হারটা বাজার মূল্যের মতো করেই ছেড়ে দেয়, ফলে আনুষ্ঠানিক চ্যানেলে তখন আবার রেমিটেন্সের প্রবাহটা বেড়ে যায়। এই দুটো মিলে চলতি হিসাবে পরপর 2 বছর কিন্তু সরকারের অনেক টাকা উদ্ধৃত থেকে যায়। দেখেন বাংলাদেশেও কিন্তু রেমিটেন্স একটা বড় শক্তি, কিন্তু হুন্ডির সমস্যা এখানে এখনো প্রবল। ডলারের সরকারি এবং বাজার দরের পার্থক্য যদি কমানো যায়, তবে আমাদেরও কিন্তু এই আনুষ্ঠানিক রেমিটেন্সের পরিমাণটা অনেক বেশি বাড়ার একটা সম্ভাবনা আছে। কৌশল 6, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন। 2022 সালে শ্রীলঙ্কার রিজার্ভ ছিল প্রায় শূন্য, মাত্র 0.3 মাসের আমদানি করার মতো ক্যাপাবিলিটি তাদের ছিল। কিন্তু 2023 সালের মার্চে সেইটা বেড়ে 2.69 বিলিয়ন ডলারে পৌঁছে যায় এবং 2024 সালের শেষে সেটা 6.4 বিলিয়ন ডলারে পৌঁছায়, মানে 3 মাসের আমদানির সমপরিমাণ হয়ে যায়। এটা সম্ভব হয়েছে কয়েকটা কারণে। প্রথমত ভারতের 4 বিলিয়ন ডলারের জরুরি ক্রেডিট লাইন, পর্যটন এবং রেমিটেন্স বৃদ্ধি এবং আমদানি নিয়ন্ত্রণ। কৌশল নাম্বার 7, সুশাসন, সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তন। এটা হয়তো সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশল। শ্রীলঙ্কায় IMF এর গভর্নেন্স ডায়াগনস্টিক রিপোর্ট বাস্তবায়িত হচ্ছে, আর এই রিপোর্টে দুর্নীতির কাঠামোগত দিকগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট সংস্কারের রোডম্যাপ দেওয়া হয়েছে। সরকারি ঋণ ব্যবস্থাপনা কেন্দ্রীভূত করা হয়েছে, সরকারি ব্যয়ের স্বচ্ছতা বাড়ানো হয়েছে। মানে এই ব্যাপারগুলো IMF এর তত্ত্বাবধানে বা তাদের পর্যবেক্ষণে বা তাদের রুটম্যাপ অনুযায়ী কিন্তু শ্রীলঙ্কায় বাস্তবায়িত হচ্ছে। আর এইসব বাস্তবায়ন এবং পজিটিভ পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে 2024 সালের সেপ্টেম্বরে। নতুন নির্বাচনে অনুরা কুমার দিশানায়ক তখন প্রেসিডেন্ট হন, আর শ্রীলঙ্কার ইতিহাসের দশকের পর দশক ক্ষমতায় থাকা রাজাপাকসে পরিবার এবং ঐতিহ্যবাহী দলগুলোর আধিপত্যের কিছুটা অবসান তখন ঘটে। আর এই নতুন সরকার আসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো নতুন সরকার ক্ষমতায় এসে IMF এর প্রোগ্রাম বাতিল করে নাই, বরং চালিয়ে গেছে এবং সামাজিক সুরক্ষাও বাড়িয়েছে। অর্থাৎ সরকার বদলেছে কিন্তু নীতির ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আর এটাই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। বাংলাদেশের সরকার বদলালে পুরো নীতি পাল্টে যায়। আগের সরকারের সব প্রকল্প এবং সংস্কার আগের সরকারের কাজ বলে বাতিল করা হয়। শ্রীলঙ্কা এই ফাঁদে পড়ে নাই, সেটাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। আর এসবের ফলাফলে কি পেয়েছে তারা? 2024 সালে শ্রীলঙ্কার জিডিপি 5% বৃদ্ধি পেয়েছে, 2025 সালের প্রথম প্রান্তিকে 4.8% বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কার মাথাপিছু জাতীয় আয় 2025 সালে $4,670 পৌঁছে যায়, যা বিশ্ব ব্যাংকের উচ্চ মধ্যম আয়ের সীমা $4,635 কিছুটা উপরে। আর এখন সেই আয় বেড়ে $5,000 পেরিয়ে গেছে। কিন্তু শুধু সীমা পার করা আর সত্যিকারের উন্নয়ন দুইটা কিন্তু এক কথা না।
কিছু অপ্রিয় কথাবার্তাও কিন্তু এখানে আছে, যেমন শ্রীলঙ্কার দারিদ্র্যের হার এখনো 24.5%, যেটা 2019 সালের তুলনায় এখনো দ্বিগুণ। কর্মসংস্থান অনুপাত আগের তুলনায় এখনো কম। প্রকৃত মজুরি এখনো 2019 সালের স্তরে ফিরে আসে নাই। খাদ্যমূল্য 2021 থেকে 2024 সালের মধ্যে দ্বিগুণের চাইতেও বেড়েছে। ফলে সাধারণ মানুষের জীবনে এখনো সেই পুরনো সাফল্যের স্পর্শ পুরোপুরি পৌঁছায় নাই। তবে যেটুকু পরিবর্তন শ্রীলঙ্কায় হয়েছে সেটা বিশাল, এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে শ্রীলঙ্কা আগের চাইতেও ভালো অবস্থায় পৌঁছে যাবে। আর এই পুরো ব্যাপারটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শ্রীলঙ্কায় রাজনৈতিক পরিবর্তন। 2024 সালে শ্রীলঙ্কা রাজনীতির আগের প্যাটার্ন থেকে অনেকটাই বেরিয়ে এসেছে, এবং নতুন যে সরকার এখন সেখানে ক্ষমতায় বসেছে তারা পুরনো ব্যবস্থার দিকে ঝুঁকে না থেকে পুরোটাই সংস্কার কেন্দ্রিক কাজে মনোযোগ দিয়েছে। নতুন সরকার IMF এর প্রোগ্রাম যেমন বজায় রেখেছে, একই সাথে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষাও বাড়িয়েছে। আর এই যে নীতির ধারাবাহিকতা এবং নতুন রাজনৈতিক বৈধতা, এই সমীকরণটা বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশে নতুন ধারার রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, তবে সেদিকে যাওয়ার কোনো লক্ষণ এখনো আমাদের মধ্যে নাই। আমাদের দেশের সংস্কারের তুলনায় দলীয় কর্তৃত্ব বজায় রাখাটাই রাজনৈতিক দলগুলোর মেইন প্রায়োরিটি। এখন কথা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিও কিন্তু খাদের কিনারায় চলে গিয়েছিল। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 60% বেশি কমে গিয়েছিল। আমাদের প্রকৃত মূল্যস্ফীতিও আমার ধারণা মতে 30%-এর বেশি ছিল। সেই জায়গা থেকে আমাদের দেশেও শ্রীলঙ্কার মতো গণ আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে। শ্রীলঙ্কা যেমন 4 বছরের মধ্যেই একটা ভালো অবস্থায় পৌঁছে গেছে, যেখানে তাদের মাথায় পিছু আয় এখন $5,000-এরও বেশি, সেখানে বাংলাদেশ কি আর 1 বছরের মধ্যে প্রত্যাশিত কোনো জায়গায় পৌঁছাতে পারবে? সেক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো কি কি চলেন একটু দেখি। দেখেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে এই মুহূর্তে আমাদের মাথায় পিছু আয় $3,020, আর উচ্চ মধ্যম আয়ের সীমা এখন $4,635, মানে সেখানে পৌঁছাতে আমাদেরকে আরো $1,615 আয় বাড়াতে হবে। আমার শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশের চাইতে ছোট হওয়া সত্ত্বেও তাদের অর্থনীতির স্তম্ভ কিন্তু একাধিক, যেমন পর্যটন, রেমিটেন্স, চা রপ্তানি, পোশাক রপ্তানি ইত্যাদি। আর উচ্চ মধ্য আয়ের ক্যাটাগরিতে চলে যাওয়ায় তাদের পোশাক শিল্পে একটু ধাক্কা আসলেও পর্যটন এবং রেমিটেন্সের আয় কিন্তু আরো বাড়বে। কারণ মানুষ যখন ঘুরতে আসার জন্য চিন্তা করবে, তখন তারা যখন জানতে পারবে যে শ্রীলঙ্কা উচ্চ মধ্য আয়ের দেশ, তখন তারা নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে ঘুরতে আসার আগ্রহ আরো বাড়িয়ে দেবে। আর বাংলাদেশ যদি উন্নয়নশীল বা উচ্চ মধ্য আয়ের দেশের মর্যাদায় চলে যেতে পারে, তবে সংখ্যাগত উন্নয়ন বাড়ার পাশাপাশি আমরা কিছু ঝামেলাতেও পড়তে পারি। যেমন আমাদের অর্থনীতির প্রধান স্তম্ভ হচ্ছে মূলত পোশাক রপ্তানি, আর উচ্চ মধ্য আয়ের দেশে চলে গেলে এই পোশাক রপ্তানিতে বা পোশাক শিল্পে ভর্তুকি, শুল্ক ছাড় বা বিশেষ সুবিধা কমে যাবে। ফলে আমাদের অর্থনীতিতে উল্টো একটা ধাক্কাও আসতে পারে, কারণ পোশাক শিল্পকে ব্যাকআপ দেওয়ার মতো আর কোনো খাত আমাদের এই মুহূর্তে বাংলাদেশের নাই। যাই হোক, এরপরও আমরা শ্রীলঙ্কা লেভেলে যেতে পারবো কিনা সেটা বুঝতে হলে কিছু বিষয় আমাদের দেখতে হবে। যেমন কর আদায়ের ব্যাপারটা। শ্রীলঙ্কা 2 বছরে কর জিডিপির অনুপাত 8.2% থেকে বাড়িয়ে 13.5% নিয়ে গেছে, মানে কর আদায়ের পরিমাণ প্রায় ডাবল করে ফেলেছে। আর বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনো 6.8 থেকে 7%-এর মধ্যেই ঘুরপাক খায়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তো এইটা আমাদের একটা চ্যালেঞ্জ এবং এইটা বাড়াতে হবে। আর এবারের বাজেটে কিন্তু বাংলাদেশের এই কর জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.2%, কিন্তু বিশেষজ্ঞরা এইটাকে অতি উচ্চাভিলাষী বলছেন, কারণ বাংলাদেশের কর আদায়ের রেকর্ড খুবই খারাপ। দ্বিতীয়ত ব্যাংকিং খাত। শ্রীলঙ্কার ব্যাংকগুলো এখন সমূলধনায়িত এবং স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংক একদম স্বাধীন, কিন্তু আমাদের ব্যাংকিং খাত রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে। কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না, দুর্বল 6টা ব্যাংককে বাঁচাতে সরকারকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দিতে হয়েছে। এক সময়কার সবচেয়ে বড় এবং সফল ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে। আবার একাধিক ব্যাংক জরুরি সহায়তার উপর নির্ভরশীল। ফলে বুঝতেই পারতেছেন আমাদের চ্যালেঞ্জটা আসলে কোথায়। তৃতীয়ত রপ্তানি বৈচিত্র্য। শ্রীলঙ্কার অর্থনীতি পর্যটন, চা, রেমিটেন্স, আইটি সেবা একাধিক খাতের মধ্যে বিস্তৃত, কিন্তু বাংলাদেশ এখনো পোশাক শিল্পের উপরেই অতি নির্ভরশীল। মানে আমাদের মোট রপ্তানির 80%-এরও বেশি আসে এই একটি মাত্র খাত থেকে, যেটা আমাদের জন্য একটা সমস্যা। চতুর্থত সুশাসন। শ্রীলঙ্কা IMF এর গভর্নেন্স ডায়াগনস্টিক রিপোর্ট বাস্তবায়ন করছে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আইন করে নিশ্চিত করেছে। আর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, সরকারি ব্যয়ের স্বচ্ছতা এবং দুর্নীতি দমনে কাঠামোগত সংস্কার থেকে এখনো অনেক অনেক দূরে। এবং পঞ্চমত শিক্ষা এবং স্বাস্থ্যে অপর্যাপ্ত বিনিয়োগ।
বাংলাদেশ শিক্ষায় জিডিপির মাত্র 2% এবং স্বাস্থ্যে মাত্র 1% বরাদ্দ দেয়, যেটা আগে আরও কম ছিল। কিন্তু ইউনেস্কো বলে যে শিক্ষায় কমপক্ষে 4 থেকে 6% বরাদ্দ দেওয়া দরকার এবং স্বাস্থ্য খাতের জন্য WHO বলে 5% বরাদ্দ দেওয়া দরকার, কারণ দক্ষ মানব সম্পদ ছাড়া আসলে উচ্চ আয়ে যাওয়া সম্ভব না। এইটা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এইসব দেশ ইতিমধ্যে প্রমাণ করেছে। আবার অন্যদিকে শ্রীলঙ্কার প্রায় 100% মানুষ শিক্ষিত, আর আমাদের সাক্ষরতার হার মাত্র 70%-এর আশেপাশে, আর প্রকৃত শিক্ষিতের পরিমাণ আমার ধারণা মতো এটা 50%-রও কম। আর এই সংখ্যাগুলি বলে দেয় যে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি। তো কথা হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কি বাংলাদেশ দাঁড়াতে পারবে? পারবে। প্রথমেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যে কোনো মূল্যে হুন্ডি বন্ধ করতে হবে। এইটা বন্ধ করতে পারলে আমাদের রেমিটেন্সের প্রবাহ $30 বিলিয়ন থেকে বেড়ে $50 বিলিয়ন পৌঁছে যাবে। পোশাক শিল্পের বিকল্প হিসেবে চামড়া শিল্পে বিনিয়োগ করতে হবে, চামড়া শিল্পের পরিবেশ বান্ধব সার্টিফিকেট অর্জন করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সরকার প্রশাসন কেউই এই চামড়া শিল্পকে নিয়ে ভাবে না। আবার অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করে দিয়ে নিরপেক্ষ একজন গভর্নর নিয়োগ দিতে হবে। আর আমরা কিছুদিন আগে যেমনটা দেখেছি, তাতে এই পরিবর্তন আসলে কতটা সম্ভব সেটা কিন্তু বলা খুবই মুশকিল। আর এইবারের বাজেটে কর রাজস্ব বাড়ানোর জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, এইগুলো বাস্তবায়ন করা বাংলাদেশে খুবই কঠিন, কারণ আমরা আসলে জনগণ হিসেবেই সচেতন না। আমার দৃষ্টিতে বাংলাদেশের 80%-এর বেশি মানুষ বিশ্বাস করে যে নেতারা দুর্নীতি করবেই। প্রায় 100% মানুষ ধরেই নেয় যে সরকারি অফিসাররা ঘুষ খাবেই। প্রায় 90% মানুষ বিশ্বাস করে যে রাজনীতি তাদের জন্য যাদের টাকা আছে এবং অঢেল টাকা তারা নির্বাচনের সময় ঢালতে পারবে। এবং একটা বড় সংখ্যক ভোটাররা চিন্তা করে যে নির্বাচনের আগে যে তাকে টাকা দিবে সে তাকেই ভোট দিয়ে আসবে। আর এইরকম নাগরিকের একটা দেশে গুণগত পরিবর্তন প্রত্যাশা করাটা খুব কঠিন। শ্রীলঙ্কার জনগণের শিক্ষা এবং সচেতনতার হার কিন্তু আমাদের চাইতে অনেক অনেক বেটার। তাই কর রাজস্ব বাড়ানোর সাথে সাথেই সেখানে কোনো আন্দোলন হয় নাই। সরকারকে তারা সময় দিয়েছে, সরকারের সংস্কারগুলো বাস্তবায়নে তারা হেল্প করেছে। কিন্তু বাংলাদেশের সরকার পতনের পর শত শত আন্দোলন হয়েছে। আমরা সরকারকে সময় দিতে নারাজ, সংস্কারের উদ্যোগকে আমরা রাজনৈতিক স্বার্থ দিয়ে বিবেচনা করে সেটা নষ্ট করে দিতে বদ্ধপরিকর। তো এই ব্যাপারগুলোতে যখন ইতিবাচক পরিবর্তন আসবে, তখনই কেবল বাংলাদেশের পরিবর্তনটা আমরা দেখতে পাবো।